জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় গুণনীয়ক গুণিতক বিভাজ্যতা এবং লসাগু গসাগু এর উপর সমস্যা আমরা প্রতি বছর আসতে দেখে থাকি এবং এই চ্যাপ্টারটি যথেষ্ট বড়। এই চ্যাপ্টারটিকে আমাদের ভালোভাবে শিখে নিতে হবে, তাহলে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আমরা এই চ্যাপ্টার থেকে অনেকগুলি সমস্যা পেতে পারি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ম্যাথ ক্লাস নিশ্চিত নবোদয় বই, এই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার গুণনীয়ক গুণিতক বিভাজ্যতা লসাগু গসাগু। এই চ্যাপ্টারের আমরা অনেক অঙ্ক এই বইয়ে আমরা পাবো। সেখান থেকে আমরা ক্রমশ দাগ নম্বর ধরে ধরে হোয়াইট বোর্ডের মাধ্যমে সমস্যাগুলিকে বুঝে নেব। আজকে আমরা দেখব 1 দাগ থেকে 25 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে এখানে ব্যাখ্যা করে আমাদের বুঝে নিতে হবে। তাহলে চলো আমরা সরাসরি হোয়াইট বোর্ডে যাব। গুণনীয়ক এবং গুণিতক চ্যাপ্টারের নাম থেকেই প্রথম দুটি সমস্যা আসছে যে গুণনীয়ক কাকে বলে, গুণিতক কাকে বলে। তো গুণনীয়ক এবং গুণিতক এই দুটো যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে, তারপর গুণনীয়ক কাকে বলে বা গুণিতক কাকে বলে এটা আমরা জানবো। তো সর্বপ্রথমে আসি যে 1 দাগে গুণিতক কাকে বলে। তো দেখো 5 একটা সংখ্যা, এই 5 সংখ্যাকে যে স্বাভাবিক সংখ্যাগুলি আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে যত সংখ্যা আছে সেগুলো দিয়ে গুণ করতে হবে। 5-এর সাথে 1 গুণ করলে পাই 5, 5-এর সাথে 2 গুণ করলে পাই 10, 5 গুণ 3 15, 20, 25, 30, 35। তাহলে এই 5-এর সাথে স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ করে যে গুণফলগুলোকে পাবো, এই প্রত্যেকটা গুণফলকে বলা হবে এই 5-এর গুণিতক। 5-এর গুণিতক 5, 5-এর গুণিতক 10, 5-এর গুণিতক 15, 5-এর গুণিতক 20, 5-এর গুণিতক 25, 5-এর গুণিতক 30, 5-এর গুণিতক 35, পরপর করে অসংখ্য পর্যন্ত আমরা যেতে পারি। গুণিতক গুলিকে দেখলাম। কাকে বলে গুণিতক? ওয়েট, গুণনীয়ক কাকে বলে? দেখো 6কে আমরা ভাঙবো, দুটো সংখ্যার গুণফল হিসেবে ভাঙবো। তাহলে 1 গুণ 6 সমান সমান 6, 2 গুণ 3 সমান সমান 6, 3 গুণ 2 সমান সমান 6, 3 গুণ 2 সমান সমান 6, 6 গুণ 1 সমান সমান 6। তো এই যে 3 গুণ 2 আর 2 গুণ 3 একই বিষয়, তাহলে এটার দরকার নেই। 1 গুণ 6, 6 গুণ 1 একই বিষয়, তাহলে এটা দরকার নেই। সেই জন্য এটাকে কি করতে হয়, এরকম ঘুরিয়ে দিতে হয় তীর চিহ্ন দিয়ে, যে এগুলোকে এ পাশে আনলেও যা, ও পাশে থাকলেও তাই। ঠিক 12কে করলে 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, তারপরে এটাকে আমরা রিভার্সে নিয়ে গেলাম। তাহলে গুণনীয়ক কি পাচ্ছি? দেখো এই 6কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 6কে ভাগ করা যায় 1 দিয়ে, 6কে ভাগ করা যায় 2 দিয়ে, 6কে ভাগ করা যায় 3 দিয়ে, 6কে ভাগ করা যায় 4 দিয়ে। তাহলে 6কে যেসব সংখ্যাগুলো দ্বারা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা যেগুলোকে দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলোকে বলা হবে 6-এর গুণনীয়ক। আর গুণিতকটা কি? গুণিতক হচ্ছে এই 5-এর সাথে স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ করলে যে গুণফল পাবো সেটাই হবে এর গুণিতক। আর এক্ষেত্রে একে ভাগ করা যায় যে স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে, তাদের বলা হবে গুণনীয়ক। এবার আসবো গুণনীয়ক এবং গুণিতক কাকে বলে। গুণিতক কাকে বলে? কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে, স্বাভাবিক যে পূর্ণ সংখ্যাগুলি আছে সেগুলি দ্বারা পরপর গুণ করলে যে গুণফলগুলি পাওয়া যায় সেই গুণফলগুলিকে ওই প্রথম সংখ্যাটির গুণিতক বলে। চলে আসো গুণনীয়কে। কোনো একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে অন্য যে স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলা হয় এর গুণনীয়ক, প্রথম সংখ্যাটির গুণনীয়ক। এবার গুণনীয়ক এবং গুণিতক এই যে চার্ট আমরা করেছি, দেখো 5-এর মতো 6-এরও কতগুলো গুণিতক আমরা বের করেছি। 6-এর গুণনীয়ক করেছি, 12-র গুণনীয়ক করেছি। এই যে দুই পাশে গুণনীয়ক এবং গুণিতক রয়েছে,
এই যে দুটো টেবিল করেছি, এখানে দুটো টেবিল করেছি, এর একটা বিশেষ কারণ রয়েছে। কারণটা কি? 12 দাগের সমস্যা এবং 13 দাগের সমস্যা, এই দুটো সমস্যার সমাধান করতে পারবো। এবার 12 দাগে কি আছে? সাধারণ গুণিতক কাকে বলে? 13 দাগে আছে সাধারণ গুণনীয়ক কাকে বলে? তাহলে এই যে সাধারণ গুণিতক, তাহলে এই যে 5-এর যে গুণিতকগুলি আছে, 6-এর যে গুণিতকগুলি আছে, এদের মধ্যে উভয়ের ক্ষেত্রে গুণিতক কোনটি? দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, কমপক্ষে দুটো সংখ্যা, তারপরে অনেকগুলি সংখ্যা হতে পারে, তাদের মধ্যে সাধারণ কোনটা, অর্থাৎ কমন কোনটা? তাহলে 5-এর 5 এখানে আছে, নেই। 12 এখানে আছে, নেই। 15 এখানে আছে, নেই। 20 এখানে নেই। 24 এখানে নেই। 25 এখানে নেই। 30 এখানে আছে। এই 30 দুটোর ক্ষেত্রেই কিন্তু গুণিতক। 6-এর একটা গুণিতক 30, 5-এর একটা গুণিতক 30। তাহলে এই যে 5 এবং 6 উভয়ের ক্ষেত্রে 30 হচ্ছে একটি গুণিতক, এবং এর ক্ষেত্রেও দুজনের ক্ষেত্রেই যেহেতু এ গুণিতক, তাই একে বলা হচ্ছে কমন অথবা সাধারণ গুণিতক। এবার ঠিক সেম ভাবে গুণনীয়কের কথা যদি বলি, তাহলে এর ক্ষেত্রে যারা, এই যে 6-এর ক্ষেত্রে যারা গুণনীয়ক, 12-র ক্ষেত্রে যারা গুণনীয়ক, এদের মধ্যে কমন আছে কোনটা কোনটা? 6-এর ক্ষেত্রে এক একটা গুণনীয়ক, 12-র ক্ষেত্রেও এক একটা গুণনীয়ক। 2 এক্ষেত্রেও গুণনীয়ক, এক্ষেত্রেও গুণনীয়ক। 3 এক্ষেত্রে গুণনীয়ক, এক্ষেত্রেও গুণনীয়ক। 4 এর গুণনীয়ক, কিন্তু 6-এর গুণনীয়ক নয়। তাহলে 4কে আমরা 12-র গুণনীয়ক বললেও 6-এর যেহেতু গুণনীয়ক নয়, তাহলে সাধারণ বলতে পারছি না, কমন নেই, দুটোর মধ্যেই নেই। আচ্ছা, এরপরে 6 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটাও সাধারণ গুণনীয়ক। কিন্তু 12 এখানে আছে, এখানে নেই, তাই আমরা বলতে পারছি যে 12 কিন্তু সাধারণ গুণনীয়ক নয়। তবে 6 আর 12-র মধ্যে তাহলে সাধারণ গুণনীয়ক কয়টি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম। এই যে সাধারণ গুণনীয়ক আর এই যে সাধারণ গুণিতক, এইগুলির মধ্যে থেকে এবার আমরা চলে যেতে পারবো আরেকটি বিষয়ে। সেটা হচ্ছে সাধারণ গুণিতকগুলির মধ্যে সব থেকে ছোট যে, তাকে একটা বিশেষ নাম দেওয়া হয়, আর সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সব থেকে বড় যে, তাকে একটা বিশেষ নাম দেওয়া হয়। আমরা কিছুটা পরে, কয়েকটি সমস্যা পরে সেইখানে যাব, কিন্তু তার আগে আমাদের আরো কতগুলি সমস্যার সমাধান করে নিতে হবে। দেখো, সেই সমস্যায় যাওয়ার আগে একটা বিষয় এখান থেকে জেনে যাই, যে 5-এর গুণিতক কতগুলি আছে। 5, 10, 15, 20, 25, 30, 35, 40 পরপর 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 করে যেতে যেতে অসংখ্য আছে। অসংখ্য কেন অসংখ্য? কারণ সংখ্যা তো অসংখ্য, যত খুশি তত সংখ্যা দিয়ে 5কে গুণ করো, গুণফলটা এর গুণিতক হবে। অর্থাৎ এখানে স্বাভাবিক সংখ্যা যেহেতু অসংখ্য, গুণফলটাও অসংখ্য, 5-এর গুণিতকটাও অসংখ্য। তাহলে গুণিতকের সংখ্যা হয় সর্বদা অসংখ্য, আর গুণনীয়ক বাছাই করা কয়েকটা থাকে। এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য অসংখ্য থাকে না। তাহলে গুণনীয়ক এবং গুণিতক এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, গুণিতক অসংখ্য হতে পারে, গুণনীয়ক অল্প কয়েকটি সীমিত থাকে, নির্দিষ্ট সংখ্যায় থাকে, এর কোনো লিমিট লেস হয় না, এর কোনো লিমিট থাকে না, এটা লিমিটলেস। অসংখ্য, এর একটা নির্দিষ্ট লিমিট থাকে। তাহলে গুণনীয়ক, গুণিতক কাকে বলে? তাদের আবার দুটো সংখ্যা বা তার বেশি সংখ্যা একত্রিত হলে সাধারণ গুণনীয়ক বা গুণিতক। এক্ষেত্রে আমরা আর একটা সংখ্যা আনতে পারি, 4 = 1 গুণ 4, 2 গুণ 2। তাহলে এর 1 আছে সাধারণ, 2 আছে, 4 সবকটার মধ্যে নেই। তাহলে এই তিনটে সংখ্যার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এবার কিন্তু আমরা চলে আসব সাধারণ গুণনীয়কের ক্ষেত্রে। 1 3টের মধ্যেই আছে, 2 3টের মধ্যেই আছে, 3 এখানে আছে, এখানে আছে, এখানে নেই। তাহলে সাধারণ হতে গেলে সবার মধ্যে থাকতে হবে। তাহলে যখন আমরা তিনটে সংখ্যাকে নিয়ে আসব, এই তিনটে সংখ্যার ক্ষেত্রে কিন্তু সাধারণ গুণনীয়ক আগের থেকে কমে গেল,
এই দুটো হলো। এবার এদের ক্ষেত্রে কি হবে, 5, 6 আরো একটা সংখ্যা যদি আনি 10, তাহলে কি হচ্ছে 10 গুণ 1 সমান সমান 10, 10 গুণ 2 সমান সমান 20, 10 গুণ 3 সমান সমান 30, 10 গুণ 4 সমান সমান 40। দেখো এই 30, এই 30, এই 30, 30 কিন্তু এই তিনটে সংখ্যার ক্ষেত্রেই সাধারণ গুণিতক। তাহলে কমপক্ষে দুটো, তারপরে 3টে 4টে 5টা 6টা যতগুলি সংখ্যা তুমি নাও না কেন সাধারণ গুণিতক পাওয়া সম্ভব, সাধারণ গুণনীয়ক পাওয়া সম্ভব। এবার এটা অসংখ্য, এটা সীমাবদ্ধ, এটা যেহেতু জানতে পেরেছি, এরপরে আমরা আসব আরো একটা বিশেষ জায়গায়, বিশেষ ক্ষেত্রটা লক্ষ্য করব। দেখো 5-এর যখন গুণিতক করছি সব থেকে ছোট গুণিতকটা কি হচ্ছে, সেই সংখ্যাটা নিজে হচ্ছে। আর সব থেকে বড়টা কোনটা হচ্ছে, অসীম বা অসংখ্য। অসীম বা অসংখ্য এটাই গিয়ে হচ্ছে 5-এর গুণিতকের শেষ। 10-এর গুণিতকের সব থেকে ছোট কোনটা হচ্ছে, 10 নিজে হচ্ছে। আর শেষ কোথায় হচ্ছে, অসীম বা অসংখ্যতে। 6-এর সব থেকে ছোট গুণিতক কোনটি হচ্ছে, ও নিজে হচ্ছে। আর সব থেকে শেষ কোথায় হচ্ছে, অসংখ্যতে গিয়ে হচ্ছে। তাহলে যদি বলা হয় কোনো একটি সংখ্যার সব থেকে ছোট গুণিতক কোনটি, সেই সংখ্যা নিজে। সব থেকে বড় গুণিতক কোনটি, অসীম। আর যদি বলা হয় গুণনীয়ক, তাহলে সব থেকে ছোট গুণনীয়ক কোনটি, 1, 1, 1। 1 হচ্ছে সব থেকে ছোট গুণনীয়ক। আর সব থেকে বড় গুণনীয়ক কোনটি, এখানে গুণনীয়ক বড় পেয়েছি 4, এখানে পেয়েছি 6, এখানে পেয়েছি 12, অর্থাৎ সেই সংখ্যাটা নিজে। 12-র সবচেয়ে বড় গুণনীয়ক কত, 12 নিজে। 6-এর সবচেয়ে বড় গুণনীয়ক কত, 6 নিজে। 4-এর সবচেয়ে বড় গুণনীয়ক কত, 4 নিজে। তাহলে সব থেকে বড় গুণনীয়ক নিজে, সব থেকে ছোট গুণিতক নিজে, সব থেকে ছোট গুণনীয়ক 1, সব থেকে বড় গুণনীয়ক অসীম। তাহলে এই যে 4টে বিষয় আমরা জানলাম, এই 4টে বিষয় জানার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আমাদের মাথায় আসছে, যে এই 1 সব ক্ষেত্রে কমন হয়। তাই বলা হয় 1কে সার্বজনীন গুণনীয়ক। সব সংখ্যার ক্ষেত্রে 1 একটা গুণনীয়ক হয়। এইরকম ভাবে আমরা গুণিতকের ক্ষেত্রে কি পেতে পারি, সব সংখ্যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে যে গুণিতক হয়, তাকে আমরা সার্বজনীন গুণিতক বলতে পারি। হয় কি, দেখে নাও। এক্ষেত্রে দেখো 5-এর একটা গুণিতক কি পেলাম, 5 পেলাম। কিন্তু 5-এর সাথে 0, এটাও কিন্তু একটা সংখ্যা, গুণ করলে হতো 0। 10-এর সাথে যদি 0 গুণ করতাম তাহলে কিন্তু 0 পেতাম। 6-এর সাথে যদি 0 গুণ করতাম 0 পেতাম। তাহলে এই যে 0, এই 0 হচ্ছে সব সংখ্যার ক্ষেত্রে একটা গুণিতক হতে পারে। কন্ট্রোভার্সিয়াল, এক্ষেত্রে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেবেন, সেজন্য এটাকে আমরা সাধারণত ধরি না। কিন্তু যদি প্রশ্ন আসে যে সব সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক হতে পারে এমন কোন সংখ্যা কি জানা আছে, হ্যাঁ, সেটা 0। সব সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক হতে পারে এমন সংখ্যা জানা আছে, হ্যাঁ, 1। তাহলে সার্বজনীন গুণনীয়ক 1, সার্বজনীন গুণিতক 0। সব সংখ্যার ক্ষেত্রে গুণিতক হতে পারে, গুণিতক, গুণনীয়ক নয়, গুণিতক, সেটা হচ্ছে 0। তাহলে আমরা 1, 2, 12, 13 এই যে 4টে সমস্যার সমাধান করতে গিয়ে যে বিষয়গুলি জানলাম, এই বিষয়গুলির থেকে পরবর্তী যে সমস্যাগুলি আছে আমরা একবারে তার সমাধান করতে চলে আসবো আমরা পরবর্তী সমস্যাগুলিতে। দেখো 3 দাগে আছে কোন সংখ্যার মোট কয়টি গুণিতক থাকে। তাহলে আমরা একটু আগেই জানলাম কোনো একটা সংখ্যার অসংখ্য গুণিতক থাকে, অসংখ্য। কোনো একটি সংখ্যার মোট কয়টি গুণনীয়ক থাকে, এক্ষেত্রে আমরা নির্দিষ্ট বলতে পারবো না। একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, 3টে 4টে 5টা থাকতে পারে, তবে সেটা নির্দিষ্ট। যেমন 6-এর ক্ষেত্রে 1, 2, 3, 6 4টে পেয়েছি, আজীবনকাল 6-এর ক্ষেত্রে 4টেই গুণনীয়ক হবে, কিন্তু 6-এর গুণিতক থাকবে অসীম, অসংখ্য। চলে আসবো 5 দাগে, কোন সংখ্যার ক্ষুদ্রতম বৃহত্তম গুণনীয়ক কত কত হয়। ক্ষুদ্রতম গুণনীয়ক 1 আর বৃহত্তম গুণনীয়ক সে নিজে। আর 6 দাগে কোন সংখ্যার ক্ষুদ্রতম বৃহত্তম গুণিতক কত কত হয়। ক্ষুদ্রতম গুণিতক সেই সংখ্যা নিজে, আর বৃহত্তম গুণিতক অসীম। কেন বুঝতে পারছো, একটু আগেই বোর্ডে দেখেছি আমরা।
7 দাগে কোন সংখ্যার গুণিতক কি কখনো তার থেকে ছোট হতে পারে? কেন? কোন সংখ্যার গুণিতক তার থেকে কি ছোট হতে পারে? একবার বলবো যে না, আর একবার বলবো যে হ্যাঁ। দেখো, কোন একটি সংখ্যার গুণিতক তার থেকে ছোট হতে পারে না, এই কারণে কোন একটা সংখ্যার সাথে 1 গুণ করলে সেই সংখ্যা পাওয়া যায়। তাহলে সব থেকে ছোট গুণিতক সেই সংখ্যা নিজে, তাই ছোট হতে পারে না। কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম, কোনো একটি সংখ্যার সঙ্গে 0 গুণ করলে গুণফল 0 হয়, তাহলে সেটা কি হয়? সেটা হয় তার গুণিতক। তাহলে কোন সংখ্যার সব থেকে ছোট গুণিতক কত? সেই সংখ্যা নিজে যেমন সত্যি, আবার 0 এটাও সত্যি। তাহলে কোনো একটি সংখ্যার গুণিতক কি তার থেকে ছোট হতে পারে? প্রথম উত্তর হবে না, কারণ সেই সংখ্যার সাথে 1 গুণ করলে তাকেই পাওয়া যায়। আবার উত্তর আসবে যে হ্যাঁ, 0 হতে পারে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে তার গুণিতক 0, তাহলে তার থেকে ছোট হতে পারে। 2 রকম উত্তরই মাথায় রাখবে। পরীক্ষার হলে যে ধরনের প্রশ্ন আসবে তাতে অপশন দেখে তোমাকে বিচার করতে হবে 0কে ধরতে বলেছে নাকি 0কে ধরতে বলেনি। চলে আসবো 8 দাগে কোন সংখ্যার গুণনীয়ক কি কখনো তার থেকে বড় হতে পারে? এক্ষেত্রে আমি বলবো যে না, কারণ সব থেকে বড় গুণনীয়ক তো সেই সংখ্যাটা নিজে, তার থেকে তো আর বড় হতে পারে না, সেজন্য বড় হতে পারে না। এবার আসবো কোন সংখ্যা দিয়ে কি সকল সংখ্যাকে, কোন সংখ্যা দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায়? 1, তাই একে বলা হয় কি? সার্বজনীন গুণনীয়ক। এবার কোন সংখ্যা দ্বারা একটি মাত্র সংখ্যাকে ভাগ করা যায়? কোন সংখ্যা দ্বারা মাত্র একটি সংখ্যাকেই ভাগ করা যায়, আর কোন সংখ্যাকে ভাগ করা যায় না, এরকম কি কোনো সংখ্যা আছে? হ্যাঁ, যদি বলো যে কি, তা আমি বলবো যে 1। একটু চিন্তা করে বললে না স্যার 1 দিয়ে তো সেই সংখ্যা, সব সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে কোন সংখ্যা আছে যে সংখ্যা, 8 দাগ দেখো 10 দাগের প্রশ্নটা বলেছে কোন সংখ্যা দ্বারা একটি মাত্র সংখ্যাকেই শুধু ভাগ করা যায়? এরকম সংখ্যা কোথায় পাবো যে একটি মাত্র সংখ্যাকেই ভাগ করতে পারবো? আর সেই একটি মাত্র সংখ্যাটাই বা কোনটা? যদি বলো যে মৌলিক সংখ্যা, তাহলে আমি বলবো যে না, মৌলিক সংখ্যা দিয়ে তো অনেক সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে এমন কোন সংখ্যা যাকে দিয়ে একটি মাত্র সংখ্যাকে ভাগ করা যায়, এরকম সংখ্যা তো নেই। তোমাদের চিন্তা ভাবনায় কি বলে? যদি থাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে স্যার আমি পেয়েছি যে এই সংখ্যাটা দিয়ে শুধুমাত্র একটি সংখ্যাকেই ভাগ করা যায়, আর কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। এটা তোমাদের প্রশ্ন থাকলো। 11 দাগ কোন সংখ্যার শুধুমাত্র একটি গুণিতক থাকে? একটি গুণিতক থাকে, এরকম সংখ্যা কোনটি? একটি গুণিতক থাকে, আছে আছে, কোনটা? 0। 0কে 1 দিয়ে গুণ করো, 0 গুণিতক। 0কে 2 দিয়ে গুণ করো, 0 গুণিতক। তাহলে যতবারই তুমি গুণ করবে ওই 0ই ফিরে আসবে। তাহলে 0-এর একটি গুণিতক থাকে, সে হচ্ছে নিজেই 0। এবার আসবো 12 দাগে সাধারণ গুণিতক কাকে বলে, সাধারণ গুণনীয়ক কাকে বলে, 13 দাগে আছে। এ দুটো আমরা পেয়েছি, আমরা একটু আগেই দেখে নিয়েছি। এরপরে আছে 2 দ্বারা বিভাজ্যের নিয়ম, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম, 5 দ্বারা বিভাজ্যের নিয়ম, 6 দ্বারা বিভাজ্যের নিয়ম, 7 দ্বারা বিভাজ্যের নিয়ম। এই বিভাজ্যের নিয়মগুলো কি, এইটা এবার আমাদের জানতে হবে। প্রথমে 14 দাগে আছে 2 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি, 15 দাগে 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি, 16 দাগে 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি, 17 দাগে 5 দ্বারা বিভাজ্য, 18 দাগে 6 দ্বারা বিভাজ্য। একটা একটা করে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো 2 দ্বারা বিভাজ্য, এত বড় সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা বুঝতে গেলে আমার এর কোনোটারই দরকার নেই, শুধু এককের অঙ্কটা দেখবো। এককের অঙ্কটা যদি 0 থাকে 2 দ্বারা বিভাজ্য হয়, যদি 0 না থেকে 8 থাকে তাহলেও 2 দ্বারা বিভাজ্য হয়, 6 থাকে তাহলেও হয়, 4 থাকে তাহলেও হয়, 2 থাকে তাহলে হয়। যদি এককের অঙ্কটা বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না। যদি 0 থাকে অথবা 2, 4, 6, 8 থাকে তবে 2 দ্বারা বিভাজ্য হয়। এত বড় সংখ্যাটাকে ভাগ করার কোনো প্রয়োজন নেই, বিভাজ্য বলে দিতে পারবো। চলে আসবো পরবর্তীতে 3 দাগে। 3 দাগের ক্ষেত্রে
কত বড় সংখ্যা আমার ভাগ করার দরকার নেই, আমি এদেরকে যোগ করে দেব, এদের যোগ করে যেটা পাবো সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এই যোগটাও করাটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় অনেক সময়, সেজন্য যোগ করে 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখে নিই, তারপরে সংক্ষিপ্ত নিয়মটা শিখবো। 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর 8 26, 26 আর 1 27, 27 আর 9 36, 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়, তাহলে এই সংখ্যাটা পুরোটাই 3 দ্বারা বিভাজ্য হবে। এবার এরকম আরো বড় হয়ে গেলে সেক্ষেত্রে তো অতগুলো সংখ্যা যোগ করো 3 দিয়ে ভাগ করো, দরকার নেই, ছেড়ে দাও, এইভাবে আমার দরকার নেই, আমি পরপর এগোতে থাকবো। এই যে 6 পেলাম, 6 3 দ্বারা বিভাজ্য, এটাকে কেটে দাও। 5 আর 7 12, এই 7 আর 5 12, 12 3 দ্বারা বিভাজ্য, এই দুটোকে কেটে দাও। 8 আর 1 9, এই দুটো মিলিয়ে 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কেটে দাও। 9 3 দ্বারা বিভাজ্য, কেটে দাও, শূন্যর ক্ষেত্রে দাম নেই, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আমরা ভালো করে এখনো বুঝতে পারলাম না, চলে যাব পরবর্তী সমস্যায়। 6 5 2 9 3 2 1, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? দেখি, 6 3 দ্বারা বিভাজ্য, কেটে দাও। 5 9 3 দ্বারা বিভাজ্য, কেটে দাও। 3 3 দ্বারা বিভাজ্য, কেটে দাও। 2 আর 2 4, 4 আর 5 9, এই তিনটেকে মিলিয়ে 9 হলো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকেও কেটে দাও, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। চলে আসবো 4 দ্বারা বিভাজ্য। যত বড় সংখ্যাই হোক না কেন, এই শেষের দুটো মানে একক আর দশক, এই দুটো যদি শূন্য হয় তাহলে সেটা 4 দ্বারা অবশ্যই বিভাজ্য হয়। যদি শেষের দুটো শূন্য না হয়ে এইরকম থাকে, তাহলে একে যদি 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে 12কে ভাগ করা যায়, হ্যাঁ যায়, তাহলে এটাও 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে শেষের দুটো দেখতে হবে, অর্থাৎ ডান সাইডের দুটোকে দেখতে হবে। 17 দাগে আছে কি 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য করতে গেলে আমার কি করতে হবে, এককের অঙ্কটা শুধু দেখতে হবে। এককের অঙ্কটা যদি 5 হয় তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য, যদি 5 না হয়ে 0 হয় তাহলেও এটা দ্বারা বিভাজ্য, আর কোনোটাই কিন্তু হবে না। 0 এবং 5, 0 এবং 5 এই দুটো ছাড়া আর কিছু যদি এককে থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয় না। চলে আসবো 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি হবে, যে সংখ্যাটার কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা, এই যে সংখ্যাটার কথা বলেছি, এই সংখ্যাটার ক্ষেত্রে যদি এরকম হয়, এক্ষেত্রে এই পর্যন্ত 5 বিভাজ্য ছিল 3 দ্বারা, এর সঙ্গে একটা 6 যোগ করলাম, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য মানে তো জোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা বিভাজ্য এটা, এর এককের অঙ্ক 6 আছে, তাহলে এটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য আছে। 2 আর 3 দ্বারা বিভাজ্য যদি হয়, অথবা 3 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা যেগুলি, সেগুলি 6 দ্বারাও বিভাজ্য হয়। এরপরে আমরা দেখব যে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম, 8 দ্বারা বিভাজ্যের নিয়ম, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম, 10 দ্বারা, 11 দ্বারা, 12 দ্বারা, 14 দ্বারা, 15 দ্বারা। তো এক্ষেত্রে 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা যথেষ্ট কঠিন, এবং বিভাজ্যের নিয়মও যা, নিয়মটা না করলেও তাই হয়। দেখো, তারপর আমরা দেখে নিই যে একটা বড় সংখ্যার এককের অঙ্ক যেটা থাকে, এই যে 4, তাকে 2 গুণ করলে যা পাবো, এই মূল সংখ্যা থেকে বিয়োগ করব, বিয়োগ করার পরে যেটা পাবো তাকে যদি 7 দিয়ে ভাগ করা যায়, তবে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। কোনো প্রয়োজন নেই, ওই করতে গিয়েই তো আরো বেশি ভুলটা হবে। একে সরাসরি 7 দিয়ে ভাগ করে দিয়ে দেখবো, যদি মেলে মিললো, না মিললে না মিললো, কোনো নিয়ম নেই। চলে আসবো 8 দ্বারা। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম, এই যে একক, দশক, শতক, এই তিনটে যদি শূন্য থাকে তাহলে 8 দ্বারা বিভাজ্য, অথবা এই তিনটে যদি 8 দিয়ে ভাগ করা যায়, তবে পুরো যত বড় সংখ্যায় থাক না কেন সেও 8 দ্বারা ভাগ করা যায়। এটাকে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, 51 হচ্ছে এই এটাকে ভাগ করলে, তাহলে এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যটা কেমন, এই 3-এর মতোই, 9 7 5 1 2 5 0 7। তো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, এগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা দেখতে হয়। আমরা ওইভাবে যাব না, 9 কেটে দিলাম, এখানে থাকলো 7 আর 2 9, এই দুটোর একসাথে 9 দিয়ে কাটা যাচ্ছে। 5 আর 5 10, আর 11 আর 7 18, তাহলে এই কটা মিলিয়ে 18 হচ্ছে, শূন্য তেমনি কাটা যায়, তাহলে 9 দিয়ে যদি কেটে ফেলতে পারি 3-এর মতো, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা এককের অঙ্ক শূন্য হতে হবে, তাহলে 10 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু
আমাদের জানতে হবে কি 5 7 2 1 9 7 2। এবার এককের এখান থেকে গুনতে গুনতে আসো। 1 নম্বর, এই জায়গাটা মুছে দিই, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এই যে 1 নিচে 2 উপরে, এইভাবে করে 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 এগো। এবার একে কি করো, 1 কে নামাও, 9 কে নামাও, 2 কে নামাও, 5 কে নামাও, এদেরকে যোগ করে দাও। কত হচ্ছে? 5 আর 2 7, আর 1 8 আর 9 17 হচ্ছে। এখানে পাচ্ছি 7 যোগ 1 যোগ 7, 7 আর 7 14 আর 1 15 হচ্ছে। এই যে যে দুটো যোগফল পেলাম, এই যে বিজোড় সংখ্যায় যেগুলো আছে তাদের যোগফল, আর জোড় সংখ্যায় যেগুলো আছে তাদের যোগফল। জোড় সংখ্যা কত? 2 এ পেলাম, 4 এ পেলাম, 6 পেলাম, 7 আর 7 14 আর 1 15 পেলাম। এই দুটোর বিয়োগফল করতে হবে। এবার 17 থেকে 15কে বিয়োগ করব। এই বিয়োগফলটাকে লক্ষ্য করতে হবে। এই বিয়োগফলটা যদি শূন্য হয় তাহলে এই বড় সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়, অথবা এই বিয়োগফলটা যদি 11 হয় বা 11-র কোনো গুণিতক হয় তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। এটাও যথেষ্ট কঠিন এবং তাড়াহুড়ো করে পরীক্ষার হলে এটাকে নির্ণয় করতে গেলে আমাদের একটু সময় নিতে হবে। আর 12 3 দ্বারা আর 4 দ্বারা দুটো দিয়েই যদি একটা সংখ্যা বিভাজ্য হয় তাহলে সেটা 12 দ্বারা বিভাজ্য হয়। 14 2 দিয়ে এবং 7 দিয়ে দুটো দিয়েই যদি ভাগ করা যায় তাহলে সেটা 14 দিয়েও ভাগ করা যায়। 15 3 দিয়ে এবং 5 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা 15 দ্বারাও বিভাজ্য হয়। এর মধ্যে থেকে আমাদের জানতে হবে 2 3 5, 2 3 4 5 আর 9, এ কটাই যদি তুমি জানো, আর 8টা আসে পরীক্ষায় অনেক সময়, এ কটা জানতে পারলেই আমাদের হয়ে যাবে। আর 11টা যেহেতু যথেষ্ট কঠিন, এটাও একটু তোমাদের নলেজে রাখতে হবে। হয়তো কোনো একটা সংখ্যা দিয়ে বললো এটা 11 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। তো 25 দাগ পর্যন্ত সমস্যার সমাধান আমরা আজকে করলাম। 26 দাগ থেকে ওই ধরনের সমস্যা পাবো যে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য কি না সেটা বলো। তাহলে আজকে আমরা আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের দ্বিতীয় অধ্যায় গুণনীয়ক, গুণিতক, বিভাজ্যতা, লসাগু, গসাগু এই চ্যাপ্টারের প্রথম 25টি সমস্যাকে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এটা যদি তুমি বুঝতে পারো কমেন্ট করো, যদি কোথাও প্রবলেম থাকে সেটাও আমাকে কমেন্টে জানাও। তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানে